বটতলা ঘাট, চারিদিকে শুনশান নীরবতা, কোথাও কেউ নাই। ওই সময় মুক্তার মাঝি নদী থেকে ট্যাংরা মাছ শিকার করে নৌকা ঘাটে এনে গাছের সাথে শক্ত করে বাঁধে। ইদানিং মুক্তার স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় নদীতে মাছ শিকার একাই করে যাচ্ছে। কথায় আছে, মানুষ যখন অন্যের উপর জুলুম করা শুরু করে তখন তার শত্রুর অভাব হয় না। মুক্তার বাড়ি যাওয়ার আগ মুহূর্তে নৌকায় থাকা পানিগুলো বাইরে ফেলছিল। তখন কেউ একজন বলে উঠে, মুক্তার ভাই। মুক্তার এদিক সেদিক থাকায় কে তার নাম ধরে ডেকেছে তা দেখার জন্য, কিন্তু মুক্তার কাউকে দেখতে পায় না। মুক্তার ভয় পেয়ে তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি যেতে চায়। তখন তার সামনে উদয় হয় লাল কাপড় পরিহিত অদ্ভুত এক আগন্তুক। মুক্তার আগন্তুককে জিজ্ঞেস করে, আপনি কে? আগন্তুক মুক্তারের কাছে এসে ট্যাংরা মাছের বাজার দর জিজ্ঞেস করে। মুক্তার কিছু বলতে যাবে, ওই সময় আগন্তুক মুক্তারের গলায় রশি দিয়ে পেঁচিয়ে বট গাছের সাথে ফাঁসি দেয়। মুক্তার অনেক চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু সে অভিজ্ঞ আগন্তুকের সাথে পেরে ওঠে না। মুক্তারের মৃত্যু নিশ্চিত করে আগন্তুক মুক্তারের লাশের সামনে দাঁড়িয়ে একটি সিগারেট ধরিয়ে তার পরিচয় দিতে শুরু করে। আগন্তুক বলে, আমার নাম মুজাফফর গাহিন, তবে আমাকে সবাই মজু গাহিন বলে ডাকে। আমার কাজ কি এতক্ষণ আপনি বুঝে গেছেন। এই কাজ করার পর আমার দুইটা জিনিসের প্রতি খিদা বেড়ে যায়। এক, চাউলের রুটি দিয়ে হাঁসের সালুন। দুই, আপনাকে এখন বলা যাবে না, লজ্জা লাগে। মজুগাইনের 2 নম্বর খিদা কি তা আপনারা একটু পরেই জানতে পারবেন। মুক্তারকে মারার পর মজুগাইন স্থানীয় চায়ের দোকানে গিয়ে চা খায়। ওই সময় গ্রামের মানুষ মুক্তারের মৃত্যুর খবরে দুঃখের বদলে খুশি হয়, কারণ সে চেয়ারম্যানের পাওয়ার খাটিয়ে গ্রামের মানুষের উপর জুলুম করত। আর তখন মজুগাইনের মোবাইল একটি কল আসে। মজুগাইন বলে, আমার 43 নম্বর ঘুঘু ধরে ফেলেছি, এখন আপনি বাকি টাকাগুলো দ্রুত পাঠিয়ে দেন। তখন ফোনের অপর প্রান্ত থাকা মানুষটি মজুগাইনকে তার 44 নম্বর ঘুঘু শিকারের অফার করে। মজুগাইন বলে, ঘুঘু শিকারের পর আমি 2টা কাজ করি, তা না করে আমি অন্য ঘুঘু শিকার করি না। তখন মানুষটি বলে, তোর এই স্বভাবের জন্য তুই একদিন ধরা খাবি। মজুগাইন তার খিদে মিঠানোর জন্য বেরিয়ে পড়ে। এক জায়গায় আসলে সে এক যুবতী মেয়ের সুরলা কণ্ঠের গান শুনতে পায়। গানের শব্দকে অনুসরণ করে মজুগাইন গায়িকার কাছে পৌঁছে যান। যুবতীকে মজুগাইন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তখন যুবতী মজুগাইনকে দেখে চমকে ওঠে এবং তার পরিচয় জিজ্ঞেস করে। মেয়ের রূঢ় কথা শুনে তখন মেয়েটির মাও চলে আসে। মজুগাইন বলে, আমি এইদিকে ঘুঘু শিকার করতে এসেছিলাম, আর আপনার গান শুনে মুগ্ধ হয়ে এখানে চলে এসেছি। মজুগাইন মেয়েটির মাকে বলে, আপনার মেয়ের গলা মাশাল্লাহ অনেক মিষ্টি। শহরে আমার অনেক বড় বড় গায়কের সাথে পরিচয় আছে, চাইলে আমি আপনার মেয়েকে বড় গায়িকা হতে সাহায্য করতে পারি। মেয়েটির মা মজুগাইনের পোশাক আশাক দেখে বুঝতে পারে মানুষটি ফাঁকা বুলি আওড়াচ্ছে। মজুগাইন মানুষ পটাতে উস্তাদ, কাকে কি দিয়ে ফাঁদে ফেলানো যায় তার ভালো করেই জানা আছে। মজুগাইন বলে, আমার পরিবার গাইন পরিবার, শখের বসে আমি ঘুঘু শিকার করি। আমার পিতা মরার সময় 300 বিঘা জমি আমার নামে লিখে দিয়েছে, এখন তা বেচি আর খাই। মজুগাইন পকেট থেকে টাকার ভান্ডেল বের করে মেয়েটির মাকে 1000 টাকা দিয়ে বলে, আজ ঘুঘু শিকার করতে পারেনি, রাতে আপনার বাড়িতে খাবো। আমার জন্য চাউলের পিঠা ও হাঁসের সালন রান্না করবেন। মজুগাইনের হাতে টাকা দেখে মেয়েটির মা মোমের মতো গলে যায়। হঠাৎ তার গলার স্বর নরম হয়ে যায়। মেয়েটির মা বলে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো সব রান্না হবে, সন্ধ্যায় চলে আসিও। পুষ্পের বাড়ি কোনটা জিজ্ঞেস করলে এই গ্রামের যে কেউ দেখিয়ে দিবে। মায়ের এমন কর্মকাণ্ডে মেয়েটি অর্থাৎ পুষ্পা মনক্ষুণ্ণ হয়। পুষ্পা মাকে বলে, চেনা নেই জানা নেই এমন একজন মানুষকে বাড়িতে এনে রেঁধে খাওয়াতে লজ্জা লাগছে না? তখন পুষ্পার মা রাগান্বিত হয়ে বলে, শেষ কবে মাংস খেয়েছিলে তার খবর আছে? এই সুযোগে একটু মাংস খেতে পারলে ক্ষতি কি? কথায় আছে, লোভ মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। এখন লোভ পুষ্পার মাকে কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে তা দেখার পালা। সন্ধ্যার পর ঠিক সময়ে মজুগাইন পুষ্পার বাড়িতে চলে আসে। যথা সময়ে পুষ্পার মা চাউলের রুটি ও হাঁসের সালুন নিয়ে মজুগাইনের সামনে হাসি মুখে উপস্থিত হয়। হাঁসের সালুনকে মজুগাইনের মুখে সালুনের প্রশংসার খুবই ফুটে। এতে মজুগাইনের উপর পুষ্পার মায়ের আদর যত্ন আরো বেড়ে যায়। কিন্তু এইসব কিছু পুষ্পার একদম ভালো লাগছিল না। রাত একটু গভীর হলে মজুগাইন পুষ্পার মাকে বলে, খালাম্মা, আমি কোচ নিয়ে দেখেছি কাছে কোনো হোটেল নেই, আমি কি আজ রাত আপনার বাড়িতে আশ্রয় পাবো? তখন পুষ্পার মা ইতস্তত হয়ে বলে, আমাদের একটাই রুম আর বাড়িতে যুবতী মেয়ে, গ্রামের মানুষ জানতে পারলে কুচ্ছার ওঠাবে। তখন মজুগাইন বলে, আমাকে একটা বালিশ দিলেই হবে, রাত আমি বাহিরেই কাটিয়ে দিব। মজুগাইনের অমায়িক ব্যবহারে মুগ্ধ হয়ে পুষ্পার মা মজুগাইনের আবদার অগ্রাহ্য করতে পারে না। সে মজুগাইনকে একটি বালিশ দিয়ে মা মেয়ে বাড়ির ভিতর ঘুমিয়ে পড়ে। এইদিকে বালিশ পাওয়ার পর মজুগাইনের শয়তানি চেহারায় হাসি রেখা ফুটে ওঠে। রাত গভীর হলে সে শুয়া থেকে উঠে পুষ্পাদের বাড়ির দরজা ভেঙে প্রথমে পুষ্পার মাকে হত্যা করে।
তারপর পুষ্পাকে দিয়ে মজুগাইনের দ্বিতীয় নাম্বার খিদা মিঠাই। অবশেষে পুষ্পা মজুগাইনকে বলে, আপনি যা চেয়েছেন তা পেয়েছেন, দয়া করে আমাকে জানে মারবেন না। মজুগাইন শয়তানি হাসি হেসে বলে, এই মজু তার কাজের কোনো চিহ্ন রাখে না। এই বলে সে পুষ্পার ঘাট মটকে দিয়ে তাকে হত্যা করে। সারা শরীর ঘেমে মজুগাইন ঘর থেকে বের হয়। তারপর সে তার 44 নম্বর শিকারের অফার গ্রহণ করে তার সুপারিদাতাকে কল করে শিকারের বিষয়ে সব ইনফরমেশন সংগ্রহ করে। এবার মজুগাইনের শিকার রসুলপুরের চেয়ারম্যান পদপ্রার্থী জব্বার মিয়া। শিকার বড়, তাই টাকার অঙ্ক আগের চেয়ে অনেক বেশি। সব তথ্য নিয়ে সে তার এক সাগরেদকে ফোন করে ভালো মানের পিস্তল আনতে বলে। সকালে গোপন এক জায়গায় গিয়ে একটি ভালো পিস্তল নেয় এবং লুঙ্গি পাল্টে প্যান্ট পরে বাইক নিয়ে রসুলপুরের উদ্দেশ্যে রওনা দেয়। মজুগাইন বাইক নিয়ে জব্বারকে ফলো করতে শুরু করে। জব্বার মানুষ টাউট শ্রেণীর, নিজের ক্যাডার বাহিনী দিয়ে ভোটে জয়লাভ করা তার একমাত্র উদ্দেশ্য। মজুগাইন জানতে পারে আজ রাতে একটি স্কুলের মাঠে জব্বারের ভাষণ দেওয়ার কথা রয়েছে। মজুগাইন ঠিক করে রাতে সে জব্বারকে যে কোনো উপায়ে হত্যা করবে। সে জব্বারের জনসভায় গিয়ে সুযোগের অপেক্ষায় থাকে। এক পর্যায়ে জব্বার উঠে তার দুজন বডিগার্ড নিয়ে স্কুলের ওয়াশরুমে যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে। জব্বারের বডিগার্ড স্কুলের রুমে ঢুকে জব্বারের জন্য গাঁজা বানাচ্ছিল, কারণ ভাষণ দেওয়ার আগে জব্বারের গাঁজায় 2 টান দিতে হয়, না হয় ভাষণ তার মুখ দিয়ে বের হয় না। মজুগাইন জব্বারের মার্কা সিংহের মুখোশ পরিধান করে সন্তর্পণে ওয়াশরুমে গিয়ে জব্বরকে বলে, জব্বার ভাই, আপনার সাথে কথা আছে। মজুগাইনের কথা শুনে জব্বার মজুর দিকে তাকালে মজুগাইন জব্বারের বুকে গুলি করে দেয়। যদিও মাইকের আওয়াজে গুলির শব্দ কেউ শুনতে পায় না। গুলি করে মজুগাইন ভালো মানুষের মতো বের হয়ে যাওয়ার সময় জব্বারের বডিগার্ড তাকে পেছন থেকে দেখে ফেলে। তারা দ্রুত ওয়াশরুমে যায় জব্বার এতক্ষণ ধরে কেন বের হচ্ছে না তা দেখার জন্য। তারা গিয়ে জব্বারকে মৃত অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে দ্রুত তারা মজুগাইনের পিছু নেয়। মজুগাইন বুঝে যায় জব্বারের গুন্ডারা বুঝে গিয়েছে সে জব্বারকে হত্যা করেছে, তাই মজুগাইন বাইক নিয়ে দ্রুত পালাতে চায়। ওই সময় পেছন থেকে জব্বারের গুন্ডারা গুলি করতে থাকে, কিন্তু মজুগাইন কোনোরকম গা বাঁচিয়ে জব্বারের গুন্ডাদের ফাঁকি দিতে কোনোরকম সমর্থ হয়। জব্বারের গুন্ডারা তাকে খুঁজতে অন্য রাস্তায় চলে যায়। এইদিকে ক্লান্তিতে মজুগাইনের চোখ বুঝে আসছিল, কারণ এইরকম ঘটনার সম্মুখীন সে আর কোনোদিন হয়নি। মজুগাইন অনেক কষ্টে একটি বোর্ডিংয়ের সামনে এসে দাঁড়ায়, যেটির নাম আধুনিক বাংলা বোর্ডিং। মজুগাইন বোর্ডিংয়ের ম্যানেজারের রুমে গিয়ে একটি রুম ভাড়া চায়। বোর্ডিংয়ের ম্যানেজার একটি খাতায় মজুগাইনের নাম ঠিকানা লিখতে বলে। কথায় কথায় মজুগাইন ম্যানেজারের নাম জিজ্ঞেস করলে সে বলে তার নাম মৌত বা মৃত্যু। নাম শুনে আপনাদের মতো মজুগাইনও চমকে উঠে। তখন মৌত সহাস্যে বলে, আমার পুরো নাম মজুদুদ্দিন, সবাই সংক্ষিপ্ত করে মৌত নামে ডাকে। মৌত মজুগাইনকে বোর্ডিংয়ের 117 নম্বর রুমের চাবি দেয়। মজুগাইনের কাছে বোর্ডিংটা অদ্ভুত মনে হচ্ছিল, তবু তাকে বাঁচতে হলে আজকের রাতটা কোনোরকম কাটাতে হবে। মজুগাইন রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করে। তখন মৌত এসে দরজার কড়া নাড়ে। কড়া নাড়ার শব্দ শুনে মজুগাইন হকচকিয়ে যায়। আস্তে আস্তে সে দরজা খুলে মৌতকে দেখে এত রাতে বিরক্ত করার কারণ জিজ্ঞেস করে। মৌত বলে, বোর্ডিংয়ের নিচে এক জলসার আয়োজন করা হয়েছে। প্রতি বৃহস্পতিবার বোর্ডিংয়ের মালিক বোর্ডিংয়ের মেহমানদের জন্য এই আয়োজন করে থাকে। আপনি নিচে আসেন, এমন জলসা আপনি বাপের জন্মে দেখেননি। জলসায় বিদেশি মদের ব্যবস্থা আছে। মদের কথা শুনে পিস্তল কোমরে নিয়ে জলসাঘরের দিকে রওনা দেয়। জলসাঘরে ঢুকা মাত্র একজন ওয়েটার মজুগাইনের জন্য মদ ও একটি হাফ মাস্ক নিয়ে আসে। সে জলসাঘরে অসংখ্য নরনারী দেখতে পায়। এই অন্ধকার বোর্ডিংয়ে এইরকম আয়োজন সে কল্পনাও করতে পারেনি। মজুগাইন মদ খেয়ে জলসার মিষ্টি কণ্ঠের গান উপভোগ করতে শুরু করে। তখন তার কাছে গায়িকার কণ্ঠটা পরিচিত মনে হতে থাকে। তার মনে পড়ে গানটা রসুলপুরে হত্যা করা আসা পুষ্পার, আর কণ্ঠটাও হুবহু তার মতো। সে ভয়ে ভয়ে ধীরে ধীরে গায়িকার দিকে এগিয়ে যায় এবং সেই গায়িকার হাফ মাস্ক সরার দেখতে পাই পুষ্পাই জলসার গান পরিবেশন করছে। তখন মজুগাইন ভয়ে পেছনে চলে আসে। তখন জলসায় থাকা মানুষগুলো তাকে ঘিরে ধরে। পিছনে ফিরলে সে দেখতে পায় তার সামনে জব্বার দাঁড়িয়ে আছে এবং পাশে মুক্তার মাঝি ও পুষ্পার মা। তখন সে আরেকটু খেয়াল করলে দেখতে পায় এই জলসার প্রত্যেক মানুষকে সে জীবনে বিভিন্ন জায়গায় হত্যা করেছে। তখন মজুগাইন ভয় পেয়ে রুমে এসে তার ব্যাগ নিয়ে বোর্ডিং থেকে পালাতে চায়, কিন্তু সে বের হওয়ার কোনো দরজা খুঁজে পায় না। তখন মোদ একটি সাইনবোর্ডের দিকে মজুগাইনকে লক্ষ্য করতে বলে, যেখানে লেখা ছিল এই হোটেলে ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না। তখন পুষ্পার মা এগিয়ে এসে বলে, কোথায় যান, হাঁসের সালুন খেয়ে যাবেন না? তখন মজুগাইন পিস্তল বের করে মৌতের দিকে তাক করে বোর্ডিং থেকে বের হওয়ার দরজার সন্ধান চায়। তখন মৌত মজুগাইনকে তার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করতে বলে। মজুগাইন দেখে তার হাতে কোনো পিস্তল নেই
এতক্ষণ সে যেটিকে পিস্তল মনে করেছে তা ভ্রান্তি ছাড়া কিছুই না। আসলে মোজোগাইন যখন জব্বারকে মেরে পালাচ্ছিল তখন তার পেটে একটি গুলি লাগে, যেই কারণে তার চোখ ঝাপসা এবং শরীরে ক্লান্তি নেমে এসেছিল। সেই বোর্ডিংয়ের বাউন্ডারিতে এসে পেটে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয়। মোজোগাইন যে বোর্ডিংয়ে উঠেছে তার অস্তিত্ব এই পৃথিবীতেই নেই। সে মরার পর তার আত্মার সাথে এইসব ঘটনা ঘটেছে। মৃত্যুর আগে সে যাদেরকে অন্যায়ভাবে মেরেছে তারা মোজোগাইনের আত্মার কাছে এসেছে এর হিসাব চাইতে। যদিও বিষয়টা কাল্পনিক, কিন্তু এর মধ্যে মানুষের জন্য চরম শিক্ষা রয়েছে। পরদিন পুলিশ মৃত অবস্থায় মোজোগাইনকে পরিত্যক্ত ঝরাজীর্ণ বোর্ডিংয়ের হাউসের বাউন্ডারি থেকে উদ্ধার করে। আর ওয়েব সিরিজের পর্বটি এখানেই সমাপ্ত হয়। মানুষ যখন অসহায় মানুষের উপর জুলুম করে তখন মানুষ নিজেকে বুদ্ধিমান ও শক্তিশালী মনে করে, কিন্তু মৃত্যুর পর সবাই সমান। কেউ কারো থেকে শক্তিশালী বা ক্ষমতাবান হওয়ার সুযোগ নেই। এই শিক্ষাটা এই পর্বে তুলে ধরার চেষ্টা করেছেন। ব্যক্তিগতভাবে এই পর্বটি আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন মুভি ও ওয়েব সিরিজের এক্সপ্লেন সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।